হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবেন না বলছে নয়াদিল্লি। দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনমন্ত্রী। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী বিভেদ তৈরির চেষ্টা করছে ফখরুল। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ জামায়াতের। হামলা মামলা করে জনগণকে রাজপথ থেকে সরানো যাবে না, সিলেটে তৃতীয় দিনের পদযাত্রায় এনসিপি নেতারা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, মার্কিন বিশেষ দূতের টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। ভারতে পলাতক শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শশী থারুরের নেতৃত্বাধীন সে দেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি লোকসভায় দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লি। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই বাংলাদেশের নানা রাজনৈতিক ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন 78 বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রী। তবে ভারত সরকার বলছে ভিন্ন কথা। দেশটির কেন্দ্রীয় সরকারের দাবি, দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কংগ্রেস এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি লোকসভায় দেওয়া প্রতিবেদনে একথা উল্লেখ করেছে। সংসদীয় কমিটির ভাষায়, অস্তিত্বের হুমকিতে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের ঐতিহ্য এবং মূল্যবোধের অংশ। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকা যে অনুরোধ করেছে সেটি উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, এক্ষেত্রে বিদ্যমান আইন এবং প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে উঠে আসে গঙ্গা পানি চুক্তির বিষয়টিও। চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তি নবায়নে দ্রুত আলোচনা শুরুর তাগিদ দেওয়া হয়েছে। চীনকে ইঙ্গিত করে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি। বন্ধু নয় এমন কোনো দেশ যদি বাংলাদেশে সামরিক আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তাহলে সেটি ভারতের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক উন্নয়ন, ভিসা প্রক্রিয়া দ্রুতকরণ সহ নানা বিষয়ে সুপারিশ করেছে ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনের বাইরে সরকার কিছুই করবে না। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। শুক্রবার সকালে ঝিনাইদহ কালেক্টরেট চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। সরকার বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে মন্ত্রী বলেন, আদালত, আইন ও পুলিশ বিভাগ নিয়ন্ত্রণ করা হলে সরকারি দলের বিরুদ্ধে থানায় মামলা হতো না। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের গুলশানের বাসা থেকে গাড়ি বহরে বের হয়ে রাজধানীর হাতিরঝিল, বিজয় সরণি হয়ে শ্যামলী, মিরপুর এবং কচুক্ষেত এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার গাড়ি বহরে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে এসব এলাকা ঘুরে দেখেন। শুক্রবার বিকাল 4টায় বাসা থেকে বের হয়ে প্রায় 2 ঘন্টা পরিদর্শন শেষে সন্ধ্যা 6টার পর বাসায় ফেরেন প্রধানমন্ত্রী। গতকাল রাতেও তিনি উত্তর সিটি প্রশাসককে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শনে বের হয়েছিলেন। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সকল ধর্মের মানুষের সম্পদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভেদের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা সহ সনাতন পরিষদের যেসব দাবি আছে সেগুলো বিবেচনা করে ইতিবাচকভাবে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রশ্ন তোলেন, সরকারের প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকলে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? জামায়াত আমির আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে দুর্নীতি বেড়েছে। শাহাদাত অভ্রের রিপোর্ট। রাষ্ট্র ও প্রশাসনের কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তোলেন, সবকিছু সরকার প্রধানের ইশারায় চললেও দলের নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধ করছে না কেন? মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে চাঁদা বলা যাবে। মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হোক। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? চাঁদাবাজি নির্মূল করুন, কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি, কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গণভোটে 5 কোটি মানুষের রায় রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবে তাদের পরিণতি হবে ভয়াবহ। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।
আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। বলেন, কথা বলার, কর্মসূচি করার অধিকার সবারই আছে, এটি সরকারের নিশ্চিত করা উচিত। তিনি বলেন, সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয় এটাই এখন দেখার বিষয়। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এবার সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ করলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রদলের হামলায় আহত আলিফ চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেয়ার পর তিনি এমন অভিযোগ করেন। তিনি জানান, সরকার গ্যাসের দাম বাড়ালে পেট্রো বাংলা ঘেরাও করা হবে। এ সময় খুব শীঘ্রই সরকার জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে বলেও সতর্ক করেন নাহিদ ইসলাম। আলিফের উপর হামলায় সরকার ও বিএনপি নীরবতার নিন্দা জানানোর পাশাপাশি জনগণকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই। সরকারি বাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয়েছে। এই সরকারের যারা পৃষ্ঠপোষকতায় আছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল, যুবদলের নামে, তারা চাইলে যে কাউকে দিনে দুপুরে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে, চোখ উপড়িয়ে নিতে পারে, এবং তার কোনো বিচার এই দেশে হয় না। এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগ এই সরকারকে এটা দেওয়া হবে না। আমরা অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। শুক্রবারও সিলেটের 3 উপজেলায় পদযাত্রা ও পথ সমাবেশ করেছে এনসিপি। বিকেলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে সমাবেশে দলটির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন। বলেন, হামলা করে মামলা দিয়ে জনগণকে রাজপথ থেকে তাদের সরানো যাবে না। এদিকে রাতে জৈন্তাপুর থেকে সিলেটে ফেরার পথে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। পদযাত্রা কর্মসূচি নিয়ে দুদিনের সফরে সিলেট অবস্থান করছেন এনসিপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে সভা শেষে সিলেট শহরে ফেরার পথে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহর হামলার শিকার হলে বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তী সভাগুলো ছিল শান্তিপূর্ণ। বিকেলে কোম্পানিগঞ্জের পথসভায় সার্জিস আলম বলেন, রাজনীতিতে মতের ভিন্নতার মতো কথার বলার ধরনেও ভিন্নতা থাকবে। হিংসা পরিহার করে রাজনীতিতে সহ অবস্থানের আহ্বান জানান তিনি। ভাষা যেটা ছিল, তারেক রহমানের তো ভাষা ওইটা না। প্রত্যেকের ভাষা ভিন্ন, প্রত্যেকের এক্সপ্রেস করার চিন্তাটা ভিন্ন। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠে নিবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। তবে হামলা মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন আরেক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের আর কোনো গুরুত্ব নেই। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি না। আগামী স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক নাই। একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান, কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই। দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকারি মদতে মামলা হয়েছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার পরিমাণ অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প সফর
আশার সঞ্চার করেছে। শুক্রবার বিকেলে উখিয়ায় মার্কিন প্রতিনিধি দলের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের রোহিঙ্গারা যত দিন থাকবে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। এর আগে দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজার পৌঁছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। ইউএসএআইডির ফান্ড বন্ধ হলেও ওচার মাধ্যমে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে হিউম্যানিটেরিয়ান রেসপন্সে কিন্তু তাদের ডোনেশন অব্যাহত রেখেছে এবং আমাদের এইখানেও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর দাতা দেশ। তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস এটা কন্টিনিউ করবেন ওনারা। সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিলে এবং সচেতন হলে থ্যালাসেমিয়া সহ জন্মগত বিভিন্ন রোগে আক্রান্তদের সহায়তা সম্ভব বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মত দেন। থ্যালাসেমিয়া সহ জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী একটি ডেটাবেস গড়ে তোলার উপর জোর দেন ডাক্তার জুবাইদা। বলেন, একটি ডেটাবেস প্রস্তুতের পথে এগিয়ে যাওয়া এবং এজন্য রেজিস্ট্রার অনুসরণ করা প্রয়োজন। রোগ শনাক্তের পর থ্যালাসেমিয়া রোগীদের সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করারও পরামর্শ দেন তিনি। এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও তাদের ও পরিবারদের সান্ত্বনা ও সহমর্মিতার মাধ্যমে আশ্বাসের হাত বাড়িয়ে দেয়া। সচেতন মানবিক সমাজ হিসেবে আমার কাছের, আমার পাশের দেশবাসীর জন্য আমরা এটুকু করলে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ। দুই বোনের কাঁধে একমাত্র ভাইয়ের লাশ, কণ্ঠে প্রতিবাদ আর চারদিকে গুলির শব্দ। জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত ও মর্মস্পর্শী সেই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন ভাই হারানো মিম আক্তার ও তার বড় বোন। আজও ভুলতে পারেন না ভাই রাব্বিকে হারানোর শোক। বাকরুদ্ধ হয়েও সেদিন অস্বাভাবিক প্রতিবাদী শক্তি কাজ করেছিল তাদের মধ্যে। শহীদ রাব্বি পরিবারের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দুই বোনের কাঁধে একমাত্র প্রিয় ভাইয়ের লাশ, শোকের অশ্রুপাতের সময় কোথায়? কণ্ঠ তখন প্রতিবাদের বারুদ। চারদিকে গুলির আওয়াজ। মরছে মায়ের সন্তান, গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে সহপাঠী বন্ধুর শরীর। তার মধ্যেই বুকে পাথর বেঁধে ভাই রাব্বির লাশ কাঁধে তুলে নিয়ে দুই বোনের এই বিক্ষোভের মিছিল। সময়টা 2024 সালের উত্তপ্ত প্রতিবাদী জুলাই। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলের এই ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষোভের আগুনে ফেটে পড়ে দেশ। কিছু ছবি শুধু মুহূর্ত ধারণ করে না, তারা হয়ে ওঠে একটি ইতিহাসের দলিল। এই ভিডিওটি তেমনি জুলাই অভ্যুত্থানের শোক, সাহস আর প্রতিবাদের এক অনন্য স্মারক হয়ে রয়েছে। ভাই রাব্বির লাশ কাঁধে নিয়ে মিছিল করা সেই বোন মিম আক্তার জানিয়েছেন, সেদিন ভাই হারানো শোক করার সুযোগ হয়নি তার। একটা আদরের ভাই এভাবে পড়েছিল রাস্তায়। ও সবসময় আমার বড় বোনকে বলতো যে চিন্তা নাই, তুই মারা গেলে আমি তোকে কোলে করে নিয়ে যাব। আর আমার ভাইকে আমরা নিয়ে গেছি কাঁধে করে। যখন কোনো বোন তার ভাইয়ের এই চেহারা দেখবে, তার মধ্যে না ভয় থাকবে না,
তার মধ্যে যতটুকুই থাকবে সেটা হচ্ছে ওই ফ্যাসিস্টের জন্য ঘৃণা, ক্ষোভ আর ভাই হারানোর হাহাকার। 4 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে 4 শহীদের লাশ নিয়ে বিক্ষোভ হয়, তার একজন ছিল রাব্বি। আন্দোলনের দিনগুলির স্মৃতিচারণ করতে গিয়ে মিম বলেন, কোনোভাবেই তার ভাইকে বাসায় আটকে রাখা যেত না। গণতন্ত্রের এ লড়াইয়ে বিজয় নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল রাব্বি। আমি বলতেছি আর যাওয়া যাবে না, যা হয়েছে আর যাওয়া যাবে না, কারণ আমার বাসার সামনে আমি দেখতেছি প্রত্যেক দিন অনবরত এতগুলো মায়ের সন্তান চলে যাচ্ছে। ওর একটা কথাই ছিল, এবার কোনো দল বা নামেনি, এবার সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছে, এবার সব মানুষ নেমেছে, এবার জালিমের পরাজয় হবে। আর আমি শহীদ হলে হয়েছি, তুমি শুধু তোমার ভাইয়ের কথা চিন্তা করো, এতগুলো ভাই যে চলে যাচ্ছে, স্বার্থপরের মতন তাদের কথা ভাবো না। আমি কি আমার কারোর জন্য মাথা ব্যথা নাই, আমার কারোর নিয়ে মাথা ব্যথা নাই, আমি শুধু জানি আমার ভাইটা আমার কাছে থাকলেই চলে। ভাই হারানো বোনের একটাই চাওয়া, দেশে ন্যায় বিচার আর মানুষের অধিকার ফিরে আসুক। আইন ব্যবস্থায় আরেকটু সচ্ছল হওয়া দরকার, বিশেষ করে যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করছে তাদের প্রতি আরেকটু ব্যবস্থা নেওয়া উচিত। মানে কোনো মায়ের সন্তান জানি রাস্তায় না মরে, একটা নিরাপদ বাংলাদেশ আমরা চাই এই সরকারের কাছে। এমন জানা অজানা রাব্বিদের আত্মত্যাগের বিনিময়ে আধার পেরিয়ে এক আলোকিত প্রভাতে আসে ফেসিবাদ মুক্তির বার্তা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় 2000 পিস ইয়াবা সহ 4 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। দুপুরে র্যাব 10 আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়। এ সময় ইয়াবা তৈরির কারখানা থেকে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যান আবারও ফিরেছে বড় পর্দায়। বিশ্বব্যাপী আজ মুক্তি পেয়েছে সিরিজের নতুন সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। তবে আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পান বাংলাদেশের দর্শকরা। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডারম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরছেন জেন্ডায়া ও জ্যাকব ব্যাটালন। এছাড়াও হাল্ক চরিত্রে আবারও দেখা যাবে মার্ক রাফেলোকে। আগের সিনেমার শেষে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তার নতুন জীবন, নতুন চ্যালেঞ্জ এবং নতুন শত্রুর মুখোমুখি হওয়ার গল্পই উঠে আসবে এই সিনেমায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। টানা বর্ষণ ও বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় নিত্যপণ্যের বাজারে ক্রেতার নাভিশ্বাস। কাঁচামরিচ শুক্রবার বিক্রি হয়েছে প্রতি কেজি 400 টাকা দরে। সবজির সরবরাহ কম, টান পড়েছে মাছের যোগানেও। আরও বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম, তবে কিছুটা কমেছে গরুর মাংসের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। জুলাইয়ে টানা 2 সপ্তাহের বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় তলিয়ে যাওয়ায় সবজি ও ফসলের ব্যাপক ক্ষতির প্রভাব পড়েছে বাজারে। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে সবজির সরবরাহ স্বাভাবিকের তুলনায় বেশ কম, তাই দামও বাড়তি। বেগুন গেছে সপ্তাহ ছিল 120, এই সপ্তাহ 140, আর গোলটা ছিল 160, এটা 180 হয়েছে। আর কাঁচামরিচ ছিল 300 টাকা কেজি, ওটা 400 টাকাও আছে, 320 টাকাও আছে, 360ও আছে। সাধারণ মানুষের যে ইনকাম সোর্স বা ইনকামের যে লেভেল পর্যন্ত, এই লেভেলে তো ক্রস করে ফেলছে। ডিমের দামেও উত্তাপ। লাল ও সাদা ডিমে ডজনে বেড়েছে 10 টাকা। লাল ডিমের ডজনে 130 টাকা ছিল, এখন 140 টাকা। সাদা 120 টাকা ছিল, এখন 130 টাকা। ডজনে 10 টাকা বাস। ডিমের সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। ব্রয়লার আগে ছিল 180 টাকা, আর এখন আমরা বিক্রি করতেছি 190 টাকা। আর সোনালি গত সপ্তাহে ছিল 320-30, এই সপ্তাহে 320-30। বেশিরভাগ দেশি মাছ আগের দামে বিক্রি হলেও পদ্মার ইলিশের দাম উঠেছে প্রায় 3000 টাকা। ভরা মৌসুমে ইলিশ পাচ্ছি না আমরা। 1 কেজির কাঁচা ইলিশ 2800 টাকা কেজি, আর 700-800 গ্রাম এটা হলো 2500 টাকা কেজি।
বাজারে পণ্যের দামের উত্তাপের মধ্যে 30 টাকা কমে 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির মাংস 1200। কুরবানির পর আমরা 800 টাকা করে গরুর মাংস বেচছি, মাঝখানে 780 টাকাও বেচছি। তো এখন বাজার একটু কম, তাই বিধায় 750 টাকা আমরা গরুর মাংস বিক্রি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এবার প্রবাসের খবর। ভিশন 2030 এর সুযোগ কাজে লাগিয়ে সৌদি আরবে সফল বাংলাদেশি উদ্যোক্তা কবির মজুমদার। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সম্প্রতি কবির মজুমদারের সুপার শপের 5 বছর পূর্তি উপলক্ষে কেক ও ফিতা কেটে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল খারিজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন বাবলু, নূরে আলম, মোসলে উদ্দিন মুন্না এবং কবির মোহাম্মদ কামাল হোসেন। ছোট পরিসরে সবজির দোকান দিয়ে ব্যবসা শুরু করলেও কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে বর্তমানে তার রয়েছে সুপার শপ, রেস্তোরাঁ ও ফিশারিজ সহ একাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় 50 জন বাংলাদেশির। জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সহজ করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, কর্মশালায় অনলাইনে ই-পাসপোর্ট আবেদন, সঠিক নিয়মাবলী ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কমার্শিয়াল কাউন্সিলর ও কার্যালয়ের প্রধান সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় পাসপোর্ট কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জব্বার আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরেন। প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্ন তুলে ধরলে কনসুলেট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমাধানের পরামর্শ দেন। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবেন না বলছে নয়াদিল্লি, দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনমন্ত্রী। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী বিভেদ তৈরির চেষ্টা করছে ফখরুল, দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ জামায়াতের। হামলা মামলা করে জনগণকে রাজপথ থেকে সরানো যাবে না, সিলেটের 3য় দিনের পদযাত্রায় এনসিপি নেতারা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, মার্কিন বিশেষ দূতের টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvab.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।